কাজ সেরে সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম। শীতের বিকেল, সূর্যের আলো তখনও পুরোপুরি মুছে যায়নি, কিন্তু তার উষ্ণতা কমে এসেছে। গলির মুখে ঢুকতেই দূর থেকে একটা পরিচিত গলা শুনতে পেলুম। এই চিঠি, চিঠি 12 নম্বর 2, এই আপনাদের চিঠি আছে। আমি অবাক হয়ে তাকালুম। আমাদের পাড়ার বয়স্ক পোস্টম্যান হরিপদ কাকু সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা খাম নিয়ে। আমার চোখ আটকে গেল খামের উপরে কাঁপা কাঁপা অক্ষরে লেখাটার উপর, অভ্রর জন্য। বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। এই হাতের লেখা আমি চিনি, খুব ভালো করেই চিনি। রানু পিসির, আমাদের পুরনো ভাড়া বাড়ির বাড়িওয়ালি। কত বছর পরে যে লেখাটা দেখছি, 15, 20, ঠিক মনে পড়ল না। হরিপদ কাকু বললে, কিরে অমন করে কি দেখছিস? সব খবর ভালো তো? আমি সম্বিত ফিরে পেয়ে হেসে ফেললুম। সেই ছেলেবেলায় যেখানে ভাড়া থাকতুম সেখানেরই একজনের চিঠি। তাই নাকি? তাহলে দাঁড়িয়ে না থেকে পড়ে ফেল, আমি চললুম। বলেই হরিপদ কাকু সাইকেলে উঠে চলে গেলেন। আমি খামটা হাতে নিয়ে প্রচণ্ড উৎসাহে বাড়ির ভিতরে ঢুকলুম। ঘরের ভিতরে ঢুকেই খামটা খুললুম। ছোট্ট চিঠি। বাবা অভ্র, অনেক দিন তোকে দেখিনি, কেমন আছিস তোরা? আজকাল তোকে দেখতে খুব ইচ্ছে করে, একবার অবশ্যই এসে দেখা করে যাস বাবা। তোর খুব পছন্দের বিরিয়ানিটা নিজের হাতে বানিয়ে খাওয়াবো। অপেক্ষায় রইলাম, ইতি তোর রানু পিসি। চিঠিটা পড়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলুম। বিরিয়ানি, এই 4টে অক্ষর যেন হঠাৎ আমাকে অনেক বছর পিছনে নিয়ে গেল। মনে হলো বড় হাঁড়িতে ঘি, সুগন্ধি চাল জাল দেওয়ার গন্ধ পাচ্ছি। আমি অজান্তেই হেসে ফেললুম। ঠিক তখনই মা ঘরে ঢুকলেন। কি রে, একা একা হাসছিস কেন? আমি চিঠিটা এগিয়ে দিলুম। দেখো তো মা, কে লিখেছে। মা চিঠিটা পড়লেন। তারপর মায়ের মুখে এমন একটা হাসি ফুটল যা আমি অনেকদিন দেখিনি। রানুদি। এত বছর পরেও দেখো আমাদের কিরকম মনে রেখেছে। বাবাও এসে চিঠিটা পড়তে পড়তে বললেন, রানুর মনে রাখার ক্ষমতা বরাবরই ভালো। পলাশপুরে আমাদের পোস্টিংয়ের দিনগুলো রানুদের জন্যই তো ভালো কেটেছে। আমি চুপ করে বসে রইলুম। আমরা যখন ওই শহরে ভাড়া থাকতুম, রানু পিসিদের বাড়িটা ছিল একেবারে পাশে। রানু পিসির একটা বিরিয়ানির ব্যবসা ছিল। সবচেয়ে প্রিয় ছিল রানু পিসির হাতের মাটন বিরিয়ানি। চাকতে চাকতে মনে হতো গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবান ছেলে বোধহয় আর নেই। এতদিন পরেও বুঝতে পারলাম সেই আস্বাদ যেন আজও মুখে লেগে আছে। একবার পলাশপুর গিয়ে রানু পিসির সঙ্গে দেখা করলে কেমন হয়। ভাবছি কাল একবার পলাশপুর ঘুরে আসি। রানু পিসি এতদিন বাদে চিঠি পাঠিয়ে ডেকেছেন। তুই আবার ওখানে যাবি কেন? একদিন বাদে আবার ওখানে যাবার কি দরকার? আহা, কেন যাবে না? উনি বিপদে আপদে আমাদের অনেক উপকার করেছিল রে। আর আমার মনে হয় তুই কালই গিয়ে একবার দেখা করে আয়। পরের দিন সকাল সকালই বেরিয়ে পড়লাম। ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পরেই শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে ফেলে এলাম। জানলার বাইরের দৃশ্যগুলো একটার পর একটা বদলে যেতে শুরু করলো। উঁচু বাড়ির সারি মিলিয়ে গিয়ে জায়গা নিল সবুজ মাঠ। ট্রেনের চাকা রেল লাইনে ছন্দ তুলেছে, তার সঙ্গে মিলে মিশে যাচ্ছে হকারের হাঁকডাক, লোকজনের কথাবার্তা, হাসি কোলাহলের শব্দ। কত বছর হয়ে গেল ওদিকে যাওয়া হয়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যের ঠিক আগেই ট্রেন পলাশপুর স্টেশনে এসে থামলো। ট্রেন থেকে নেমে রিক্সা ধরলাম।
শহরটাকে প্রথম দেখে বুঝলাম সময় এখানে থমকে থাকেনি। নতুন নতুন দোকানপাট হয়েছে, অনেক পুরনো বাড়ি ভেঙে গেছে, কোথাও আবার নতুন বাড়ি উঠেছে। তবু পুরনো শহরের একটা গন্ধ এখনো বাতাসে রয়ে গেছে। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালা বললে, ওই যে বাবু, সামনের বাড়িটা। আমি মাথা তুলে তাকালুম। রাস্তার শেষ মাথায় গাছগাছালির আড়ালে বাড়িটার ছাদ প্রথমে চোখে পড়ল। একসময় যে বাড়িটাকে বিশাল মনে হতো, সেটাই এখন সময়ের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধের মতো দাঁড়িয়ে আছে। দোতলা বাড়ি, দেওয়ালের রং অনেকটাই ফিকে হয়ে গেছে, এখানে ওখানে চুন খসে পড়েছে, কার্নিশের ফাঁকে ছোট ছোট গাছ গজিয়ে উঠেছে। বারান্দার লোহার রেলিংয়ে মোর্চের দাগ, যেন সময় অনেকটা পথ ঘুরে আবার একই জায়গায় এনে দাঁড় করিয়েছে। ঠিক সেই সময় দেখতে পেলুম বর বেশে সজ্জিত একটা শীর্ণকায় লোককে। এগিয়ে এসেছে আমার দিকে। এই, আপনি এখানে কি করছেন? কেন এসেছেন? হঠাৎ এতগুলো প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেলুম। বললুম, আমি আমি ওই রানু পিসির বাড়ি এসেছি। উনি এ বাড়িতেই থাকেন তো? না না, এ বাড়িতে কেউ থাকে না। আপনি ফিরে যান, ফিরে যান বলছি, চলে যান। সে কি, ফিরে যাব কেন? রানু পিসি এখানেই থাকেন, এই ঠিকানা থেকেই আমার চিঠি পাঠিয়েছেন উনি। বললাম তো কেউ থাকে না এখানে। আপনি নিজের ভালো চান না নাকি? চলে যান বলছি, চলে যান। এবার লোকটার উপরে আমার রাগ হলো। ভর সন্ধ্যেতে এমন বরের সাথে সে যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নিঘাত কোনো গন্ডগোল আছে। আমি লোকটার কথায় বিশেষ পাত্তা না দিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেলুম। যেতে যেতে বললুম, মশাই, আমি আমার ভালো চাইতে তো এখানে আসিনি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আশা করি আমায় আর বিব্রত করবেন না। আমি এগিয়ে যেতে যেতে শুনতে পেলুম, আমি সাবধান করেছিলাম, আপনি শুনলেন না, ভুল করলেন, মস্ত বড় ভুল করলেন। ঘাড় ঘুরিয়ে দেখলুম লোকটা অন্ধকারে কুয়াশায় কোথায় যেন মিলিয়ে গেল। আমি সেসব পাত্তা না দিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেলুম। ঘরটায় পা দিয়েই আমি থমকে দাঁড়ালুম। কত বছর পরে আবার এই ঘরে এলুম তা মনে নেই। এই ঘরে কত শীতের দুপুর কেটেছে আমার। জানলার ধারে বসে গল্পের বই পড়েছি। ঘরের আসবাবগুলো যেন এখনো ঠিক আগের জায়গাতেই আছে। পুরনো কাঠের আলমারি, বেতের মোড়া, দেওয়ালে ঝোলানো বিবর্ণ হয়ে যাওয়া ক্যালেন্ডার, শুধু মানুষগুলো নেই। আর তখনই নাকে এসে লাগলো সেই গন্ধটা, গরম মশলা, সুগন্ধি চাল আর মাটনের একসঙ্গে পাক দেওয়ার গন্ধ। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। এত বছর পরেও যেন সে একই গন্ধ। আমি হেসে ডাকলুম, রানু পিসি, ও রানু পিসি। কোনো উত্তর এলো না। আমি আবার ডাকলুম, কই গো, আমি এসে গেছি। আমি ঘরের ভিতরে আরো কয়েক পা এগোলুম। ঠিক তখনই ঘরের দেওয়ালে একটা আয়না দেখতে পেলুম, পুরনো মরচে ধরা আয়না। মনে পড়ল ছোটবেলায় আমাদের বাড়িতে তেমন বড় কোনো আয়না ছিল না, তাই এবারই আসলেই এই আয়নার সামনে দাঁড়িয়ে এক ঝলক নিজেকে দেখে নিত আপাদমস্তক। কিন্তু আয়নায় প্রতিফলিত নিজের প্রতিবিম্ব দেখে থমকে দাঁড়ালুম। এ কাকে দেখছি আমি? বিভৎস একটা চেহারা, প্রতিহিংসা পরায়ণ চোখ ধক ধক করে চলছে। ওই মুহূর্তে হাতটা বাড়িয়ে দিতে উদ্ধত হলো, ঠিক পিছন থেকে তখনই কে যেন ডেকে উঠল, কে তুমি বাচ্চা? চমকে ঘুরে দাঁড়ালুম। দরজার পাশে দাঁড়িয়ে আছেন রানু পিসি। আমার বুকের ভিতরটা তখনও ধকপক করছিল। কেন জানি না, ওনাকে আজ একটু অন্যরকম লাগছিল। বয়সের ভারে যেন অনেকটাই নুয়ে পড়েছে ওনার শরীর। চোখ দুটো কেমন ফ্যাকাশে, যেন অনেকদিন ঠিক মতো ঘুমোননি।
তারপরও আমি ছুটতে গিয়ে বললুম, আরে রানু পিসি, আমি অভ্র, আমায় চিনতে পারছো না? কেমন আছো তুমি? রানু পিসি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, এমনভাবে তাকিয়ে রইলেন যেন আমাকে দেখেই বিশ্বাস করতে পারছেন না। তুই তুই এসেছিস এতদিন বাদে? হ্যাঁ, কেন? তুমি তো চিঠি দিয়ে ডাকলে আমায়। আমি চিঠি লিখেছিলাম? ওই দেখ, আমার কিছুই মনে নেই রে। আজকাল তো বয়স হয়েছে বাপ, কিছুই মনে থাকে না। এই প্রথম আমার মনে হলো এ বাড়িতে কিছু একটা ঠিক নেই। রানু পিসি বললে, আচ্ছা বাপ, এত দূর থেকে এসেছিস, তোকে বড় ক্লান্ত দেখাচ্ছে। নে নে, ওই খাটে বসে একটু জিরিয়ে নে, আমি তোর জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে আসি। সত্যি বলতে কি, এতটা পথ আসতে সত্যি ক্লান্ত লাগছিল। আমি খাটের উপর আয়েশ করে বসে পড়লুম। বলেছিলাম না এ বাড়িতে না ঢুকতে। আমি খাটের একপাশে গায়ে নিয়ে বসেছিলাম। চোখটাও লেগে এসেছিল কিনা জানি না, পিছন থেকে গলার স্বরটা শুনে ধর্মড়িয়ে উঠে বসলুম। খাটের কোণে বসে আছে সেই বর বেশি অদ্ভুত লোকটা। শুধু তাই নয়, খাটটাও যেন আগের মতো নেই, ফুল দিয়ে সাজানো। এই এই আপনি এই ঘরে ঢুকলেন কি করে? এই খাটে এত ফুল এলো কি করে? ভয় লাগছে? ভয় পাওয়ার আরো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু দেখবেন। এই যে অব্র, এই নে বাবা, কত দূর থেকে এসেছিস, তোর জন্য একেবারে গরম গরম বিরিয়ানি নিয়ে এসছি বাবা। তখনই আমার চোখ গেল রানু পিসির হাতে ধরা মস্ত কাঁসার থালাটার দিকে। গরম গরম বিরিয়ানির থেকে ধোঁয়া উঠছে। খাবেন না, খাবেন না, ওটা ভুলে ওটা ছবেন না। এই বুড়ির মতলব কিন্তু ভালো নয়। রানু পিসি, এই লোকটা কে গো? তখন থেকে বিরক্ত করছে। আরে এই ঘরে এত ফুল এলো কোত্থেকে? রানু পিসি প্রচন্ড রেগে এগিয়ে গেল লোকটার দিকে। চুপ কর, চুপ কর বলছি, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। কেন চুপ করব? কেন চুপ করব? আমি কিছুতেই চুপ করব না। অনেক দিন চুপ করে আছি, আর নয়। ওর কথায় কান দিস না বাবা, তুই খা, খা, দেখ কত যত্ন করে তোর জন্য বিরিয়ানি বানিয়েছি, তুই খা, তুই খা। আমি বুঝতে পারছিলাম এ বাড়িতে কোনো একটা সমস্যা আছে, কিন্তু এই বিরিয়ানির গন্ধে আমি কেমন মহাবিষ্ট হয়ে পড়ছিলাম। থালায় থাকা বিরিয়ানির এক গ্রাস মুখে তুলতেই ওই লোকটা ঝাঁপিয়ে পড়লো আমার দিকে। বিরিয়ানিটা ছিটকে পড়লো মাটিতে, কিন্তু তা বিরিয়ানি কোথায়? সে তো কালো ছাই আর পোকামাকড়। শুনে রাখো বুড়ি, বিরিয়ানি খাইয়ে আমার বউ এ বেটাকে বশ করবে, সে আমি হতে দেব না। তবে রে, ওই দেখ, ওই দেখ, আমার মেয়ে আসছে। কি বলছে ওরা বুঝলাম না, তবে কথাটা শোনার সঙ্গে সঙ্গে লোকটার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তখনই নূপুরের শব্দটা স্পষ্ট হলো। আমি দেখলাম ওই বিশাল আয়নার মধ্যে একটা প্রতিবিম্ব ধীরে ধীরে এগিয়ে আসছে। আয়নার গায়ে শব্দ হলো মট মট করে। মুহূর্তে আয়নার উপরে মাকড়সার জালের মতো কয়েকটা ফাটল তৈরি হলো। সেই ফাটলের কালো গহ্বর থেকে বেরিয়ে এলো একটা নারী মূর্তি। পূজারিনী, রানু পিসির মেয়ে। চোখ দুটোয় যেন বহু বছরের বেদনা জমে আছে। পূজারিনীও স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। পূজা মা, দেখ দেখ, সজল আবার উৎপাত শুরু করেছে। ও, উৎপাত আমি করছি? আর আমাকে যে আপনারা এই সম্পত্তির লোভ দেখিয়ে ফাঁসিয়েছেন, তার বেলা আজও আমার আত্মা সম্পত্তির লোভে এ বাড়ির চারদিকে ঘোরে। এখন মেয়ের পুরনো প্রেম জেগে উঠেছে বলে কি আমি ছেড়ে দেবো ভেবেছেন? এতক্ষণে দেখলাম ওই লোকটার চেহারাও বদলে গেছে। কেমন যেন বিবর্ণ সবজে মুখ, কঙ্কালের মতো রুগ্ন শরীর,
পূজারিনী ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো। সেই প্রতিহিংসা পরায়ণ চোখ, চুলগুলো হাওয়ায় এলোপাথারি উঠছে। পূজারিনীর ঠোঁট নড়ল না, তবু ওর অন্তরাত্মা দিয়ে একটা গর্জন বেরিয়ে এলো যেন। চুপ কর মিথ্যুক, শয়তান! এত বড় শিক্ষা পেয়ে তো স্বাদ মেটেনি। সেদিন রাতে কি হয়েছিল ভুলে গেছিস? আরো একটা শব্দ কোত্থেকে ভেসে এলো যেন। এই এত খুঁতলা মেয়েকে কে বিয়ে করতো? এই এত বড় বাড়ি আর সম্পত্তি নিজের নামে করিয়েই এদের মা বেটি দুটোর একটা ব্যবস্থা করতে হবে। তারপর সেদিন যে বিরিয়ানিটা খাইয়েছিলাম, আরো একবার খাওয়াবো নাকি সজল কুমার? না না না, ও বিরিয়ানি আমি খাবো না। না, আমি চললুম। আমার আত্মা শান্তি পাবে না। লোকটা জানলার গড়াদের ফাঁক দিয়ে কোথায় যেন উবে গেল। রানু পিসি এগিয়ে এলো আমার দিকে। তোর বাপ তো তোদের নিয়ে চলে গেল এই বাড়ি ছেড়ে। মেয়েটাকে আমি বিয়ে দিলাম ভালো পাত্র দেখে, আর ভালো পাত্র বাসর রাতে মেয়েটাকে যা নয় তাই বলে অপমান করলো। পরদিনই সংসার শেষ। নতুন বড় বউ দুজনেই নাকি। উফ, মনে মনে যে তোকে ভালোবাসতো আমার পোড়া কপালি মেয়েটা, আমিও আর ওই শোক মেনে নিতে পারিনি বাপ। আমার পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। পূজারিনী পচে যাওয়া ফুলে সাজানো ভাঙা খাটে চুপ করে বসে আছে তখনও। রানু পিসি এগিয়ে এলো আমার দিকে। মনেহীন বড় বড় এই দু চোখ আমি জীবনেও ভুলবো না। আমার মেয়েটাকে তুই বিয়ে কর অভ্র, ও তোকে প্রতিদিন নিজের হাতে রেঁধে বিরিয়ানি খাওয়াবে। ততক্ষণে বুঝে গেছি আমি কোন অদ্ভুতরে বিপদে পড়েছি। সহসা মনে পড়লো বাড়ির পিছনে দরজাটার কথা। আমার মেয়েটাকে একলা রানু পিসির সেই অশরীরী শরীরে গিয়ে আসছিল ক্রমশ। দলে চলে আমি কোনো মতে পিছনের দরজাটা দেখা পেয়েই ভাঙা দরজার ফাঁক বলে বেরিয়ে এলাম। বাইরে সেই পরিত্যক্ত বাড়ি থেকে তখনও বেরিয়ে আসছে কান্নার রোল আর বিরিয়ানির আতরের গন্ধ। আধার জমা পরিবেশটায় আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল।